5 ছেলের পর যখন এক কন্যা জন্মিল, তখন বাপ মায়ের অনেক আদর করে তাহার নাম রাখিল নিরুপমা। এই গোষ্ঠীতে এমন শৌখিন নাম ইতিপূর্বে কখনো শোনা যায় নাই। প্রায় ঠাকুর দেবতার নামেই প্রচলিত ছিল। গণেশ, কার্তিক, পার্বতী তাহার উদাহরণ। এখন নিরুপমার বিবাহের প্রস্তাব চলিতেছে। তাহার পিতা রামসুন্দর মিত্র অনেক খোঁজ করেন, কিন্তু পাত্র কিছুতেই মনের মতন হয় না। অবশেষে মস্ত এক রায়বাহাদুরের ঘরে একমাত্র ছেলেকে সন্ধান করিয়া বাহির করিয়াছেন। উক্ত রায়বাহাদুরের পৈতৃক বিষয় আসন যদিও অনেক হ্রাস হইয়া আসিয়াছে, কিন্তু বনেদি ঘর বটে। বরপক্ষ হইতে 10,000 টাকা পণ এবং বহুল দেন সামগ্রী, বরপক্ষ হইতে 10,000 টাকার পণ এবং বহুল দান সামগ্রী চাহিয়া বসিল। রামসুন্দর কিছুমাত্র বিবেচনা না করিয়া তাহার সমস্ত তাহাতেই সম্মত হইলেন। এমন পাত্র কোনো মতেই হাতছাড়া করা যায় না। কিছুতেই টাকা জোগাড় আর হয় না। বাধা দিয়া বিক্রি করিয়া অনেক চেষ্টাও 1,000-6,7 বাকি রহিল। এদিকে বিবাহের দিন নিকট হইয়া আসিয়াছে। অবশেষে বিবাহের দিন উপস্থিত হইল। নিতান্ত অতিরিক্ত সুদে একজন বাকি টাকাটা ধার দিতে স্বীকার করিয়াছিলেন, কিন্তু সময়কালে সে উপস্থিত হইল না। বিবাহ সভায় একটা তুমুল গোলযোগ বাঁধিয়া গেল। রামসুন্দর আমাদের রায়বাহাদুরের হাতে পায়ে ধরিয়া বলিলেন, শুভ কার্য সম্পূর্ণ হইয়া যাক, আমি নিশ্চয়ই টাকাটা শোধ করিয়া দেব। রায়বাহাদুর বলিলেন, টাকা হাতে না পাইলে বর শোভাস্ত করা যাইবে না। এই দুর্ঘটনা অন্তঃপুরের একটা কান্না পড়িয়া গেল। এই গুরুতর বিপদে যে মূল কারণ, সে চেলি পড়িয়া, গহনা পড়িয়া, কপালে চন্দন লেপিয়া চুপ করিয়া বসিয়া আছে। ভাবি শ্বশুরকুলের প্রতি যে তাহার খুব একটা ভক্তি কিংবা অনুরাগ জন্মিতেছে, তাহা বলার যায় না। ইতিমধ্যে একটা সুবিধা হইল। বর সহসা পিতৃদেবের অবাধ্য হইয়া উঠিল। সে বাপকে বলিয়া বসিল, কেনা বেচার দরদামের কথা আমি বুঝি না। বিবাহ করিতে আসিয়াছি, বিবাহ করিয়া যাইব। বাপ যাহাকে দেখিল তাহাকেই বলিল, দেখছেন মশাই, আজকাল ছেলেদের ব্যবহার। 2-1 প্রবীণ লোক ছিল, তাহারা বলিল, শাস্ত্র শিক্ষা নীতি শিক্ষা একেবারে নাই, কাজেই বর্তমান শিক্ষার বিস্ময় ফল নিজের সন্তানের মধ্যে প্রত্যক্ষ করিয়া রায়বাহাদুর হতদম্ব হইয়া বসিয়া রহিল। বিবাহ এক প্রকার বিষণ্ণ নিরন্ন ভাবে সম্পন্ন হইয়া গেল। শ্বশুরবাড়ি যাইবার সময় নিরুপমাকে বুকে টানিয়া লইয়া বাপ আর চোখের জল রাখিতে পারিল না। নীরু জিজ্ঞাসা করিল, তাহারা কি আমাকে আসতে দেবে না বাবা? রামসুন্দর বলিল, কেন আসতে দেবে না মা? আমি তোমাকে নিয়ে আসিব। রামসুন্দর প্রায় মেয়েকে দেখিতে যান, কিন্তু বেহাই বাড়িতে তার কোনো প্রতিপত্তি নাই। চাকরগুলো পর্যন্ত তাহাকে নিচু নজরে দেখে। অন্তঃপুরের বাহিরে একটা স্বতন্ত্র ঘরের 5 মিনিটের জন্য কোনোদিন বা মেয়েকে দেখিতে পান, কোনোদিন বা দেখিতে পান না। কুটুম্ব গৃহের এমন করিয়া আর অপমান তো সহ্য করা যায় না। রামসুন্দর স্থির করিলেন, যেমন করিয়া হোক টাকাটা শোধ করিতে দিতে হইবে। কিন্তু যে ঋণ ভার কাঁধে চাপিয়াছে, তাহারই ভার সামলানোর দুঃসাধ্য। খরচপত্রের অত্যন্ত টানাটানি পড়িয়াছে এবং পাওনাদারদের দৃষ্টিপথ এড়াইবার জন্য সর্বদা নানানরূপ হীন কৌশল অবলম্বন করিতে হইতেছে। এদিকে শ্বশুরবাড়ি উঠিতে বসিতে মেয়েকে খোঁটা লাগাইতেছে। পিতৃগৃহের নিন্দা শুনিয়া ঘরের দ্বার দিয়া অস্ত্র বিসর্জন তাহার নিত্যক্রিয়া মধ্যে দাঁড়াইয়াছে। বিশেষত শাশুড়ির আক্রমণ আর কিছুতেই মেটে না। যদি কেহ বলে, আহা কি শ্রী, বউকে মুখখানি দেখিলে চোখ জুড়াইয়া যায়, শাশুড়ি ঝংকার দিয়া উঠিয়া বলে, শীত ভারী, যেমন ঘরের মেয়ে তেমনি স্ত্রী। এমনকি বইয়ের খাওয়া পড়ারও যত্ন হয় না। যদি কোনো দয়াপত্র প্রতিবেশীর কোনো ত্রুটি উল্লেখ করে, শাশুড়ি বলে, ওই ঢের হয়েছে। অর্থাৎ বাপ যদি পুরো দাম দিত তো মেয়ে পুরো যত্ন পাইত। সকলে এমন ভাব দেখায় যেন বধূ এখানে কোনো অধিকার নাই।
ফাঁকি দিয়া প্রবেশ করিয়াছে। বোধহয় কন্যায় এই সকল অনাদর এবং অপমানের কথা বাপের কানে গিয়া থাকিবে। তাই রামসুন্দর অবশেষে বসতবাড়ি বিক্রয়ের চেষ্টা করিতে লাগিলেন। কিন্তু ছেলেদের যে গৃহহীন করিতে বসিয়াছেন সে কথা তাহাদের নিকট হইতে গোপন রাখিলেন। স্থির করিলেন বাড়ি বিক্রি করিয়া সেই বাড়ির ভাড়া লইয়া বাস করিবেন। এমন কৌশলে চলিবেন যে তাহার মৃত্যুর পূর্বে এ কথা ছেলেরা জানিতে পারিবে না। কিন্তু ছেলেরা জানিতে পারিল। সকলে আসিয়া কাঁদিয়া পড়িল। বিশেষত বড় 3টি ছেলে বিবাহিত এবং তাহাদের কাহারও বা সন্তান আছে। তাহারা আপত্তি এবং অত্যন্ত গুরুতর হইয়া দাঁড়াইল। বাড়ি বিক্রি স্থগিত হইল। তখন রামসুন্দর নানান স্থান হইতে বিস্তর সুদে অল্প অল্প করিয়া টাকা ধার করিতে লাগিল। তখন রামসুন্দর নানা স্থান হইতে বিস্তর সুদ অল্প অল্প করিয়া টাকা ধার করিতে লাগিল। এমন হইল যে সংসারের খরচ আর চলে না। নিরুর বাপে মুখ দেখিয়া সব বুঝিতে পারিল। বৃদ্ধের পক্ষ সে শুষ্ক মুখের এবং সদা সংকুচিত ভাবে দৈন্য এবং দুশ্চিন্তা প্রকাশ হইয়া পড়িল। মেয়ের কাছে যখন বাপ অপরাধী তখন সে অপরাধের অনুতাপ কি আর গোপন রাখা যায়? রামসুন্দর যখন বেহাই বাড়ি অনুমতিক্রমে ক্ষণকালের জন্য কন্যার সাক্ষাৎ লাভ করিতেন তখন বাপের বুকের যে কেমন করিয়া ফাটে তাহারই হাসি দেখিলেই টের পাওয়া যাইত। সেই ব্যতীত পিতৃহৃদয়কে সান্ত্বনা দিবার উদ্দেশ্যে দিন কতর বাপের বাড়ি যাইবার জন্য নিরু নিতান্ত অধীর হইয়া উঠিল। বাপের মলিন মুখ দেখিয়া সে আর দূরে থাকিতে পারে না। একদিন রামসুন্দর কহিল, বাবা, আমাকে একবার বাড়িতে লইয়া যাও। রামসুন্দর বলিল, আচ্ছা, কিন্তু তাহার কোনো জোর নাই। নিজের কন্যার উপর পিতার যে অস্বাভাবিক অধিকার আছে তা যেন পুণ্যের টাকার পরিবর্তে বন্ধক রাখিতে হইয়াছে। এমনকি কন্যার দর্শন সেও অতি সসংকোচ ভিক্ষা চাইতে হয় এবং সময় বিশেষ নিরাশ হইলে সসংকোচ ভিক্ষা চাহিতে হয়। দ্বিতীয় কথাটি কহিবার মুখ থাকে না। কিন্তু মেয়ে, আপনি বাড়ি আসিতে চাহিলে বাপ তাহা না আনিয়া কেমন করিয়া থাকে। তাই বেহাইয়ের নিকট সে সম্বন্ধে দরখাস্ত পেশ করিবার পূর্বে রামসুন্দর কত হীনতা, কত অপমান, কত ক্ষতি স্বীকার করিয়া সে 3000 টাকা সংগ্রহ করিয়াছিলেন সেই ইতিহাস গোপন করাই ভালো। নোট খানি রুমালে জড়াইয়া চাদরে বাঁধিয়া রামসুন্দর বেহাইয়ের নিকট গিয়া বসিল। প্রথম হাস্যমুখ পড়ায়ের খবর পড়িলেন হরে কৃষ্ণের বাড়িতে একটা মস্ত চুরি হইয়া গিয়াছে। তাহার অদ্যপান্ত বিবরণ বলিলেন। নবীন মাধব ও রাধা মাধব 2 ভাইয়ের তুমুল করিয়া বৃদ্ধ বুদ্ধি ও স্বভাব সম্বন্ধে রাধা মাধবের সুখ্যাতি এবং নবীন মাধবের নিন্দা করিলেন। শহরে একটা নতুন ব্যায়াম আসিয়াছে, সে সম্বন্ধে অনেক আজগুবি আলোচনা করিলেন। অবশেষে হোকাটি নামিয়া রাখিয়া কথায় বলিলেন, হা বেয়াই, সেই টাকা বাকি আছে বটে। রোজই মনে করি যাচ্ছি এমনি হাতে করে কিছু নিয়ে যায়, কিন্তু সময়কালে মনে থাকে না। আর ভাই, বুড়ো হয়ে পড়েছি। এমনি এক দীর্ঘ ভূমিকা করিয়া পঞ্জরের 3খানি আস্তির মতো সেই 3খানা নোট অতি সহজে অতি অবহেলায় বাহির করিলেন। সবেমাত্র 3000 টাকা নোট দেখিয়া রায়বাহাদুর অট্টহাসি করিয়া উঠলেন, বলিলেন, থাক বেয়াই, ওতে আমার কাজ নেই। একটা প্রচলিত বাংলা প্রবাদে উল্লেখ করিয়া বলিলেন, সামান্য কারণে হাতে দুর্গন্ধ করিতে তিনি চান না। এ ঘটনার পরে মেয়েকে বাড়িতে আনিবার প্রস্তাব কাহারও মুখে আসে না। কেবল রামসুন্দর ভাবিলেন, সে সকল কুটুম্বীরা তুম্বতিতার সংকোচ আমাকে আর শোভা
পায় না। মর্মাহতভাবে অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া অবশেষে মৃদুস্বরে কথাটা পারিলেন। রায়বাহাদুর কোনো কারণ মাত্র উল্লেখ না করিয়া বলিলেন, সে এখন হচ্ছে না। এই বলিয়া কর্মপক্ষ লোকে স্থানান্তরে চলিয়া গেলেন। রামসুন্দর মেয়ের কাছে মুখ না দেখাইয়া কম্পিত হস্তে কয়েকখানি নোট চাদরের প্রান্তে বাঁধিয়া বাড়ি ফিরে গেলেন। মনে মনে প্রতিজ্ঞা করিলেন, যতদিন না সমস্ত টাকা শোধ করিতে টাকা শোধ করিয়া দিয়া অসংখ্য কন্যার উপরে দাবি করিতে পারিবেন না, ততদিন আর ব্যয় বাড়ি যাবেন না। বহুদিন গেল, নিরুপমা লোকের উপর লোক পাঠায়, কিন্তু বাপের দেখা পায় না। অবশেষে অভিমান করিয়া লোক পাঠানো বন্ধ করিল। তখন রামসুন্দর মনে বড় আঘাত লাগিল, কিন্তু তবু গেল না। আশ্বিন মাস আসিল। রামসুন্দর বলিলেন, এবার পূজার সময় মাকে ঘরে আনিব, নাহিলে আমি খুব একটা শক্ত রকম শপথ করিলেন। পঞ্চমী কি ষষ্ঠীর দিন আবার চাদরের প্রান্তে গুটি কতক নোট বাঁধিয়া রামসুন্দর যাত্রার উদ্যোগ করিলেন। 5 বছরের এক নাতি আসিয়া বলিল, দাদা, আমার জন্য গাড়ি কিনতে যাচ্ছিস? বহুদিন হইতে তাহার ঠেলা গাড়ি চালিয়া চড়িয়া হাওয়া খাইবার শখ হইয়াছে। কিন্তু কিছুতেই তাহা মেটাবার উপায় হইতেছে না। 6 বছরের এক নাতনি আসিয়া সরদনে কহিল, পূজার নিমন্ত্রণ যাইবার মতো তাহার একখানিও ভালো কাপড় নাই। রামসুন্দর তাহা জানিতেন এবং সে সম্বন্ধেও তামাক খাইতে খাইতে বৃদ্ধ অনেক চিন্তা করিতেছেন। রায়বাহাদুরের বাড়ি যখন পূজার নিমন্ত্রণ হইবে, তখন তাহা বধূগণকে অতি যত্ন সামান্য অলঙ্কারের অনুগ্রহ পাত্র দরিদ্রের মতো হইতে হইবে। একথা স্মরণ করিয়া তিনি অনেক দীর্ঘশ্বাস ফেলিলেন, কিন্তু তাহাতে তাহার লালাটের বার্ধক্য রেখা গভীরতার অঙ্কিত হইয়া ছাড়া আর কোনো ফল হয় না। দৈনকৃত গৃহের কোন্দল ধ্বনি কান লইয়া বৃদ্ধ তাহার বেহাই বাড়িতে প্রবেশ করিল। আজ তাহার সেই সংকোচ ভাব নাই। দ্বাররক্ষী এবং ভূতদের মুখের প্রতি সে চাকিত সলজ্জা দৃষ্টিপাত দূর হইয়া গিয়াছে। যেন অপমানের গৃহে প্রবেশ করিলেন এবং শুনিলেন রায়বাহাদুর ঘরে নাই। কিছুক্ষণ অপেক্ষা করিতে হইবে। মনের উচ্ছ্বাসে সংবরণ করিয়া না পারিয়া রামসুন্দর কন্যার সহিত সাক্ষাৎ করিলেন। আনন্দের 2 চোখ দিয়া জল পড়িতে লাগিল। বাপও কাঁদে, মেয়েও কাঁদে। দুজনের কেউ আর কথা কহিতে পারে না। এমন করিয়া কিছুক্ষণ গেল। তারপরে রামসুন্দর কহিল, এবার তোকে নিয়ে যাচ্ছি মা, আর কোনো গোল নাই। এমন সময় রামসুন্দরের জ্যেষ্ঠ পুত্র হরমোহন 2টি ছোট ছেলে সঙ্গে লইয়া সহসা ঘরে প্রবেশ করিলেন। পিতাকে বলিলেন, বাবা, আমাদের তবে এবার পথের ভাসালে? রামসুন্দর সহসা অগ্নিমূর্তি হইয়া বলিলেন, তোদের জন্য কি আমি নরকগামী হব? আমাকে তো আমার সত্য পালন করতে দিবিনে? রামসুন্দর বাড়ি বিক্রি করিয়া বসিয়া আছেন। ছেলেরা কিছুতে না জানিতে পায় বাড়ি বিক্রি করিয়া আসেন। ছেলেরা কিছুতে না জানিয়া পায় তাহারা অনেক ব্যবস্থা করিয়াছেন, কিন্তু তবুও তাহা জানিয়াছেন দেখি তাহাদের প্রতি হঠাৎ অত্যন্ত রুষ্ট ও বিরক্ত হইয়া উঠিল। তাহা নাতি তাহার 2 হাঁটু সবলে জড়াইয়া ধরিয়া মুখ তুলিয়া কহিল, দাদা, আমাকে গাড়ি কিনে দিলে না? নতশির রামসুন্দরের কাছে বালক কোনো উত্তর না পাইয়া নীরুর কাছে গিয়া বলিল, পিসিমা, আমাকে একখানা গাড়ি কিনে দেবে? নিরুপমা সমস্ত ব্যাপার বুঝিয়া পারিয়া কহিল, বাবা, তুমি যদি আর 1 পয়সা আমার শ্বশুরকে দাও, তাহলে আর তোমার মেয়ে দেখতে পাবে না। এই তোমার গা ছুঁয়ে বললুম। রামসুন্দর বলিল, সীমা, অমন কথা বলতে নাই। আর এই টাকাটা যদি আমি না দিতে পারি, তাহলে তোর বাপের অপমান, আর তোরও অপমান। নীরু কহিল, টাকা যদি দাও তাহলে তবে অপমান। নীরু কহিল, টাকা যদি দাও তবে অপমান। তোমার মেয়ে কি তোমার মর্যাদা নেই? তোমার মেয়ের কি কোনো মর্যাদা নেই?
আমি কি কেবল একটা টাকার থলি? যতক্ষণ টাকা আছে ততক্ষণ আমার দাম। না বাবা, এই টাকা দিয়ে তুমি আমাকে অপমান করো না। তাছাড়া আমার স্বামী তো এ টাকা চান না। রামসুন্দর কহিলেন, তাহলে তাহলে তোমাকে যেতে দেবে না মা? নিরুপমা কহিল, না দেয় তো কি করবে বলো? তুমিও আর নিয়ে যেতে চেও না। রামসুন্দর কম্পিত হস্তে নোট বাঁধা চাদরটি কাঁধে তুলিয়া আবার চোরের মতন সকলের রামসুন্দর কম্পিত হস্তে নোট বাঁধা চাদরটি কাঁধে তুলিয়া আবার চোরের মতন সকলের দৃষ্টি এড়াইয়া বাড়ি ফিরে গেলেন। কিন্তু রামসুন্দর এই যে টাকা আনিয়াছিলেন এবং কন্যার নিষেধে সে টাকা না দিয়া চলিয়া গিয়েছেন, সে কথা গোপন রহিল না। কোনো স্বভাব কৌতূহলী দ্বারলগ্নকর্ণ দাসী নীরব শাশুড়িকে এ খবর দিলেন। শুনিয়া তাহার আর আক্রোশের সীমা রহিল না। নিরুপমার পক্ষে তাহার শাশুড়ির সরসজ্জা হইয়া উঠিল। এদিকে তাহার স্বামী বিবাহের অল্পদিনের পরে ডেপুটি ম্যাজিস্ট্রেট হইয়া দেশান্তরে চলিয়া গিয়াছে এবং পাছের সংসঙ্গ দোষে হীনতার শিকার হয়। এই ওজনের সাম্প্রতিক বাপের বাড়ির আত্মীয়দের সহিত নীরুর সাক্ষাৎকার সম্পূর্ণ নিষেধ হইল। এই সময় নীরুর একটা গুরুতর পীড়া হইল, কিন্তু সেই জন্যই তাহার শাশুড়িকে সম্পূর্ণ দোষ দেওয়া যায় না। শরীরের প্রতি সে অত্যন্ত অবহেলা করিত। কার্তিক মাসের হিমের সময় সমস্ত রাত মাথার দরজা খোলা, শীতের সময় গায়ে কাপড় নাই, তাহার আহারের নিয়ম নাই। দাসীরা যখন মাঝে মাঝে খাবার আনিতে ভুলিয়া যাইত, তখন যে তাহাদের একবার মুখ খুলিয়া স্মরণ করাইয়া দেওয়া তাহারও সে করিত না। সে যে পরের ঘরের দাসদাসীর এবং কর্তাগৃহীতাদের অনুগ্রহের উপর নির্ভর করিয়া বাস করিতেছে, এ সংস্কার তাহার মনের বুদ্ধমূল হইয়াছিল। কিন্তু এইরূপ ভাবনাটাও শাশুড়ির সহ্য হইত না। যদি আহারের প্রতি বধূর কোনো অবহেলা দেখিতেন, তবে শাশুড়ি বলিতেন, নবাবের বাড়ির মেয়েকে না গরিবের ঘরের অন্ন ওর মুখে রোচে না। কখনো বা বলিতেন, দেখো না একবার ছিঁড়ি হচ্ছে, দেখো না দিনের দিনে যেন পোড়া কাঠ হয়ে যাচ্ছে। রোগ যখন গুরুতর হইয়া উঠিল, তখন শাশুড়ি বলিলেন, ওর সমস্ত ন্যাকামি। অবশেষে একদিন নীরু সুবিনয় শাশুড়িকে বলিলেন, বাবাকে আর আমার ভাইদের একবার দেখব মা। শাশুড়ি বলিলেন, কেবল বাপের বাড়ি যাইবার ছল। কেহ বলিল, বিশ্বাস করিবেন না। যেদিন সন্ধ্যার সময় নীরু শ্বাস উপস্থিত হইল, সেদিন প্রথম ডাক্তার দেখিল এবং সেই দিনই ডাক্তারের দেখা শেষ হইল। বাড়ির বড় বউ মরিয়াছে। খুব ধুম করিয়া অন্নষষ্ঠীক্রিয়া সম্পূর্ণ হইল। প্রতিমা বিসর্জনের সমারোহ সম্বন্ধে জেলার মধ্যে রায় চৌধুরীর যেমন লোকবিখ্যাত প্রতিপত্তি আছে, বড় বউয়ের সৎকার সম্বন্ধে রায়বাহাদুরের তেমনি একটা খ্যাতি রহিয়া গেল। এমন চন্দন কাষ্ঠের চিতা ও মুলুকের কেহ কখনো দেখে নাই। এমন ঘটনা করিয়া শ্রদ্ধাও কেবল রায়বাহাদুরদের বাড়িতেই সম্ভব, এবং শোনা যায় ইহাতে তাহাদের কিস্তিতে ঋণ হইয়াছিল। রামসুন্দর সান্ত্বনা দিবার সময় তাহার মেয়ে যে কিরূপ মহা সমারোহ মৃত্যু হইয়াছে, সকলে তাহা বহুল বর্ণনা করিল। এদিকে ডেপুটি ম্যাজিস্ট্রেটের চিঠি আসিল, আমি এখানে সমস্ত বন্দোবস্ত করিয়া লইয়াছি, অতএব অবিলম্বে আমার স্ত্রীকে এখানে পাঠাইবে। রায়বাহাদুরের মহিষী লিখিলেন, বাবা, তোমার জন্য আর একটা মেয়ের সম্বন্ধ করিয়াছি, অতএব অবিলম্বে ছুটি লইয়া এখানে আসিবে। এবারে 20,000 টাকা পণ এবং হাতে হাতে আদায়।